নমস্কার। আজকের অন্নভুবনের অনুষ্ঠান প্রকৃতি বিজ্ঞান ও পরিবেশ নিয়ে। প্রকৃতির মধ্যে আমরা বাস করি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মাঝে মাঝে প্রকৃতির সঙ্গে আমাদের সংগ্রাম করতে হয়, আবার প্রকৃতি থেকেই আমরা বেঁচে থাকার যাবতীয় কিছু আহরণ করি। আমরা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই, আবার প্রকৃতিকে আমরা ধ্বংস করি নিজেদের স্বাচ্ছন্দ্যের জন্য, নিজেদের সুবিধার জন্য। এইটা নিয়ে আজকাল সারা বিশ্বে নানা ধরনের আলোচনা চলেছে, বিতর্ক চলেছে। আজকে আমাদের মধ্যে কিছু বিখ্যাত ব্যক্তিরা রয়েছেন এবং যারা খুবই সচেতন প্রকৃতি নিয়ে, তাদের সঙ্গে আমরা আলোচনা করব। প্রথমেই পরিচয় করিয়ে দিই জীবন সর্দারের সঙ্গে। উনি প্রকৃতি পড়ুয়া বলে বিখ্যাত। প্রায় 4 দশক ধরে উনি প্রকৃতি নিয়ে পাঠ দিচ্ছেন, আলোচনা করছেন এবং শিক্ষা দিচ্ছেন। এবং পাশেই বসে আছে জাহানারা চৌধুরী, জীবন সর্দারের রায়চৌধুরী সরি জীবন সর্দারের ছাত্রী। তুমিও নিশ্চয়ই ওনার সাথে বহুদিন ধরে পাঠ নিয়েছো। শক্তিবাবু আছেন, শক্তি ব্যানার্জি, উনি WWF এর পশ্চিমবঙ্গের অধিকর্তা। আর রয়েছে সুদীপ্ত সেনগুপ্ত, ফিজিক্সের ছাত্র ছিল তুমি, তাই? এবং খুব নাম করা সাংবাদিক। তা আমরা জীবনবাবুকে দিয়ে শুরু করি। আমরা তো জানি যে আপনি দীর্ঘদিন ধরে একটা পরিশ্রম করে যাচ্ছেন প্রকৃতি পড়ুয়ার পাঠ। আপনি ছেলে মেয়েদের প্রকৃতির কাছে নিয়ে যান, তাদের শিক্ষা দেন, প্রকৃতি বিজ্ঞান সম্পর্কে শেখান। অবশ্যই। এটা আপনি কেন শুরু করেছিলেন, কি মনে হয়েছিল আপনার? কেন শুরু করেছি এই কথা বলতে গেলে মনে হয় যে সন্দেশের কথা একটুখানি বলতে হয়। তার কারণ প্রকৃতি পড়ুয়ার দপ্তরটা সন্দেশের, এবং ওটা শুরু করেছিলেন সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের জন্ম যখন জয়ন্তী হলো, শতাব্দী জয়ন্তী, এটা সেই সময় সুভাষ মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায় নতুন করে সন্দেশ তৈরি করলেন। আচ্ছা, শুরু করলেন সেটা ছাপতে। তখন বললেন আমাদের এই পত্রিকাতে এমন একটা বিভাগ থাকবে যেখানে প্রকৃতি নিয়ে মূল আলোচনা হবে। প্রকৃতি বলতে এই নয় যে একটা কিছু জিনিসের বর্ণনা হলো, তারপরে ছেলে মেয়েরা বললো এটা গাছ, এটা পাখি, তা নয়। ও ভেতরকার নিহিত প্রাণ, যেইটুকু যা দেখে দেখে তার সঙ্গে একটা মানুষ প্রকৃতির সঙ্গে আত্মীয়তা অনুভব করে, তার সঙ্গে যে আত্মিক সম্পর্ক আছে এটা ভাবতে শেখে, এইরকম ধরনের লেখা চাই। তাহলে খোঁজ পড়লো, এইরকম নিয়ে আলোচনা হতে হতে কিভাবে দপ্তরটা চলবে, কিভাবে তাদের শেখানো হবে, এইটার জন্য কিছু বিজ্ঞানী যেমন গোপালচন্দ্র ভট্টাচার্য এবং অধ্যাপক শত্রুনাথ বসু, কিছু শিল্পী যেমন অরুণাচলম পেরুমল শান্তিনিকেতনের বিশ্বরূপ বসু, নন্দলাল বসুর ছেলে, তারা, এবং আমার অনেক অনেক বন্ধু বান্ধব আছে যারা এই সমস্ত বিষয়ে, কবি আছে অবশ্য, বলতে ভুলে গেলাম। কবি ছিলেন শঙ্খ ঘোষ এবং অলোকরঞ্জন দাশগুপ্ত, এবং এই অলোকরঞ্জন দাশগুপ্তই প্রকৃতি পড়ুয়ার দপ্তরে নামটা দিলেন, এবং সেটা পছন্দ করলেন সুভাষ মুখোপাধ্যায় এবং সত্যজিৎ রায়। আমাকে রাইট আপ দিতে হলো যেটার ভিতরে কাজ কারবার কী হবে। এই প্রকৃতি পড়ুয়া দপ্তর হতে হতে, মানে সন্দেশ হলো 61 সালে, কিন্তু প্রকৃতি পড়ুয়ার দপ্তরটা হলো গিয়ে সেই অক্টোবর 1962 সাল থেকে চালু হলো। এবং তারপরে প্রকৃতি পড়ুয়ার পাঠশালা একটা হলো, যে প্রকৃতি পড়ুয়ার দপ্তরে যা লেখা হবে সেইটা ছেলে মেয়েদের শেখানো হবে প্রকৃতি পড়ুয়ার পাঠশালা। এবং ঘরের মধ্যে নয়, 4 দেয়ালের মধ্যে প্রকৃতি নেই, কেননা তার কোনো সিলেবাস নেই। প্রকৃতি পড়ার কোনো সিলেবাস নেই, মানে আকাশ, বাতাস, জল, পাখি, মেঘ, তুমি ঘরে বসে কি আলোচনা করবে? সিলেবাস হওয়া দরকার কখনো নয়। সিলেবাস করতে বলে মানে কিছু ভাঙচুর করে ফেলবো, যেটা প্রয়োজন সেটাকে হয়তো বাদ পড়ে গেল, যেটাকে প্রয়োজন নয় সেটা ঢুকে পড়লো, এমনও হতে পারে। সেজন্য বাইরে বেরিয়ে চলো, প্রকৃতিটা মেলা আছে, বইটা মেলা আছে, আমরা হেঁটে হেঁটে যাবো আর পাতা উল্টে উল্টে যেন যাবে। প্রকৃতি আমার কাছে নিজে নিজে প্রকাশ হবে, তার কাছ থেকে শিখতে হবে। এখানে একটা ভারী মজার কথা আছে, হোয়াট নেচার ডাজন্ট টিচ নোবডি ক্যান টিচ। প্রকৃতি শেখাবে না, কেউ তা শেখাতে পারে না। আমি কে? জীবন সর্দার ন, আমি একা নই, সবাই মিলে। এই জন্য আমরা প্রকৃতি পড়ুয়া নামটাকে বেছে নিলাম, যে আমরা সবাই শিখে যাচ্ছি। এবং আমি যতদিন বাঁচবো, আজকে আমি অ্যাপ্রোচিং 70, কিন্তু আমি মনে করি এখন আমি প্রকৃতি পড়ুয়া, আমি এখনো শিখে যাচ্ছি, শেষ নেই, জানার কোনো শেষ নেই, জানার শেষ নেই। আচ্ছা জাহানারা, একটা প্রশ্ন করি, তুমি তো বহুদিন ধরে ওনার সাথে যুক্ত রয়েছো, অনেকদিন ধরে। এই যে পাঠশালাগুলোতে গেছো, যে বাইরে গেছো, কি বলে গ্রামে বা প্রকৃতির কাছাকাছি, শহরেও প্রকৃতি আছে তা নয়, সেখান থেকে গিয়ে তোমার কি মনে হয়েছে যে প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কটা খুব নিবিড়? এটা কি বুঝতে পেরেছো, না পরবর্তীকালে বুঝতে পেরেছো? এই বোঝাটা কিন্তু প্রথমে অস্পষ্ট ছিল। ছোট বয়সে একটা ব্যাপার থাকে, যখন আমরা খুব ছোট থাকি তখন তো যে কৌতূহলটা থাকে সেটা কিন্তু খুব স্বাভাবিক কৌতূহল, সেইটা দিয়ে অনেক কিছুকে আমরা না বুঝেই কিন্তু হয়তো গ্রহণ করেছি। জীবনদার সাথে যখন ঘুরে বেড়াচ্ছি, দেখছি।
আস্তে আস্তে যখন বড় হচ্ছি তখন দেখছি যে আশ্চর্য, এগুলো তো কখনো ভাবা হয় না। আমরা যখন যাচ্ছি দেখছি আমরা গুটি কয়েক ছেলে মেয়ে বা গুটি কয়েক মানুষ এভাবে দেখার চেষ্টা করছি। তখন যখন আবার শহরে ফিরে আসছি মনে হচ্ছে আরে এরা কেন এভাবে ভাবছে। আমরা বলি গ্রামের পথে হাঁটা। আমরা সারাদিন আর কি বেরোলাম, নদীর ধার দিয়ে একদিন হাঁটলাম, তো এই দেখতে দেখতে মনে হলো যে সত্যি তো এইভাবে কখনো বুঝিনি। যত বড় হচ্ছি তখন কিন্তু সচেতন ভাবে বুঝছি, কিন্তু ছোটবেলায় সেটা স্বাভাবিকভাবেই আর কি এসেছিল। তার মানে গ্রামে যারা বাস করেন, যারা প্রকৃতির আরো কাছে বাস করেন, যেখানে শহরের এই পলিউশন কম বা এই রকমের এত রকমের বাধা নিষেধ নেই, তাদের তো প্রকৃতি জ্ঞান অনেক বেশি। তাদের জ্ঞানটা, ভেতরের অনুভূতি এবং জ্ঞানটা অনেক বেশি। হ্যাঁ। ওদের কাছে শিখতে হয়। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কোথা থেকে শিখলেন, আমি বলবো জেলেদের কাছ থেকে, মাঝির কাছ থেকে, চাষির কাছ থেকে, কাঠুরিয়ার কাছ থেকে আমি আমার সমস্ত জ্ঞান শিখেছি। এবং এটা আমি সন্দেশে লিখেছি। সন্দেশের সম্পাদকদের মজাই ওটা আমার অনুমতি দিয়েছেন যে হ্যাঁ এরকম করে লিখতে পারো। এই সঙ্গে আপনাদের সত্যেন্দ্রনাথ বসুটার কথা বলি। 1958 সালে আমাদের বলেছিলেন উনি যে ছেলে মেয়েদের মনের মধ্যে প্রকৃতি সম্বন্ধে ঔৎসুক্য জাগিয়ে তুলবে। বিভিন্ন পশু পাখি সম্বন্ধে সবকিছু, প্লাস গাছ, শুধু পশু পাখি না, বাইরের যত জগৎটাকে জেনেছি, যেরকম স্যার শিখিয়েছেন, বাইরে নিয়ে যাওয়া হয়েছে শেখাতে। ঘরের মধ্যে বসে তো শুধু শেখায় না, বাইরে গিয়েও শিখেছি, ঘুরে দেখেছি গাছের পাতা, পশু পাখি, ওদের কাছ থেকে চিনেছি, মানে ওদের সাথে আলাপ করেছি। আমার এখানে এসে তো মনে হচ্ছে যে বাইরের অনেক কিছু আমি জানতে পারছি। তাছাড়া আমি এখানে না আসার আগে যেভাবে প্রকৃতিকে চিনেছি, এখানে এসে তো মনে হচ্ছে আরও অন্যভাবে, আরও ভালোভাবে অনেক কাছ থেকে চিনতে পারছি। স্কুলে যে একটা নিয়মিত সিলেবাসের মধ্যে পড়ি তার থেকে অনেকটা আলাদা, মানে স্যারের কাছ থেকে শুনে একটা শান্তি পাওয়া যায়, মানে একটু ফ্রেন্ডলিভাবে স্যার বোঝানো আমাদের সব কিছু, এই জন্য ভালো লাগে আর কি এখানে আসতে। তুমি তো ফিজিক্স পড়েছো, ফিজিক্সের সঙ্গে তো প্রকৃতি বিজ্ঞানের সম্পর্ক আছে। তার সব থেকে বড় উদাহরণ বোধহয় জগদীশ চন্দ্র বসু। নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছিলেন বোধহয় প্রথম যে এটাকে বিজ্ঞান হিসেবে প্রমাণ করা যায়। নিশ্চয়ই, এবং উনি প্রমাণ করেছিলেন। এবং শুধু তাই নয়, উনি আরো নিশ্চয় জেনেছিলেন বা বুঝেছিলেন যে দীর্ঘদিন ধরে, এই যে আমরা বলি যে মুনি ঋষিরা গাছতলায় বসে সিদ্ধি লাভ করেছে, সিদ্ধি লাভ কথাটা তো আমরা কথায় কথায় জ্ঞানীর উদয় হয়েছে একটা বিষয় ভাবনা চিন্তা করতে। গাছের সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে। এর মধ্যে আমি দুটো কথা বলতে পারি। একটা কথা হচ্ছে এই যে অল সায়েন্স রিডিউসেস টু অবজারভেশন, মানে প্রকৃতি পর্যবেক্ষণ যে ব্যাপারটা আমরা বলছি না, বিজ্ঞানের যে কোনো গবেষণা, আচার্য বসু তাই করেছেন, জগদীশ চন্দ্র বসু এইটা প্রমাণ করেছেন যে আমরা যে জিনিসটা দেখছি, দেখে দেখে কিছু আবিষ্কার করতে যাচ্ছি, আমাকে ওই সব সময় সেই চোখ, কান, হাত, মাথা এর সাহায্য নিয়ে, যেটা প্রকৃতির মধ্যে থেকে আমরা পেয়েছি, এটা সাহায্য নিতে হচ্ছে। এবং এইটাই অবজারভেশনটা মূল, যে কারণে আমরা এই ছেলে মেয়েদের প্রকৃতি পড়ুয়াদের বাইরে গিয়ে ফিজিক্স তাছাড়া গৌতম দা প্রকৃতিকে শুধু প্রাণ হিসেবে দেখে না, মানে ফিজিক্সের যে প্রকৃতি তার মধ্যে কিন্তু প্লুটো গ্রহ আছে। বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা একটা ইউনিফাইড জিনিস হিসেবে দেখি, প্রকৃতির মধ্যে সবকিছুই প্রকৃতির মধ্যে দেখা হয়। এবং এটা তো বটেই, এটা এবং তার সঙ্গে মানে প্রকৃতি প্রেম বা প্রাণের পুজোর কোনো বিরোধ নেই। উনি বলতে গিয়ে আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে ওর আজকে পরিচয়ে। সন্দেশে প্রকৃতি পড়ুয়া দপ্তর হওয়ার আগে অনেক দিন গেছে, অনেক আলোচনা হয়েছে, এবং প্রকৃতি পড়ুয়া দপ্তরের যে ভার নেবে তার নামটা কি তা নিয়ে সম্পাদকদের মধ্যে খুব আলোচনা ছিল। তারপরে দেখা গেল রবীন্দ্রনাথের ফাল্গুনী নাটকের যে রাজা, যিনি সম্পদ সবকিছু ছেড়ে প্রজাদের মধ্যে গিয়ে যোগ দিলেন আর জীবন সর্দার নামটা নিলেন, এবং প্রজাদের সঙ্গে প্রকৃতির সংরক্ষণ, আমার মনে হয় এই একটা বিশেষ কারণ আছে জীবন সর্দার নামটা নেওয়া নয়। আমাকে যখন বললো যে এটাই হবে জীবন সর্দার, যে প্রকৃতি পুরা দপ্তর পরিচালক হয়, তারপর থেকে আমি জীবন সর্দার হয়ে গেলাম, অন্য কোনো নাম নেই আমার। আবার আলোচনায় ফেরা যাক। আচ্ছা শক্তিবাবু, এই যে প্রকৃতিকে বাঁচানোর যে প্রচেষ্টা আপনারা করছেন বা আপনাদের সংগঠন সারা বিশ্ব জুড়ে, পাশাপাশি বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, তার জন্য অনেক নতুন নতুন জিনিস বেরোচ্ছে যেটা প্রকৃতিকে ধ্বংস করছে। আমার মনে হয় না যে এই যে এর মধ্যে একটা আপাত বিরোধ রয়েছে। আপাত দৃষ্টিতে সেটাই দেখা যাচ্ছে, কিন্তু আমরা এটাকে বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আমরা যে ডেভেলপ করব, আমরা যেটাকে আমরা মনে করি যে ডেভেলপমেন্ট, সেটা এমন হওয়া উচিত যে আমাদের প্রকৃতিকে ধ্বংস করে নয়। কিছু জায়গায় যেমন আমরা বাড়িঘর তৈরি করছি, সেখানে আমাদের আবার গাছ লাগাতে হচ্ছে, এবং যতদূর পারা যায় আমরা দেখব যে সেখানে যদি আমরা গাছকে বাঁচিয়ে আমরা জায়গাটাকে মানে আমাদের মানুষের বসবাস এবং নানা অন্যান্য কারণে ব্যবহার করতে হবে, সেটা করা যেতে পারে।
কিন্তু যদি আমরা ওই জিনিসটাকে প্রকৃতিকে আমাদের পেছনে না রাখি, আমাদের যে কোনো চিন্তাধারায়, যে কোনো আমাদের প্ল্যানিংয়ে ওই জিনিসটাকে না রাখি, তাহলে কি হবে, আমরা শুধু সোকল ডেভেলপমেন্ট, আমরা খালি ডেভেলপমেন্ট বলি কি জিনিস না, মাঝে মাঝে বলি যে এই জায়গাটা একটা জায়গা গাছপালা ছিল, ওগুলোকে কেটে কতগুলো বাড়িঘর হয়ে গেছে, আর আমাদের লোকেরা বলি ভ্রান্ত ধারণা যে ডেভেলপ হয়ে গেছে এই জায়গাটা, বছরে ডেভেলপ হয়নি, ওটা আরো খারাপ হয়ে গেছে। এখন আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে যেটা মিন করি, যেটা আমরা বলতে চাই যে আমরা প্রকৃতিকে রেখেও আমরা ডেভেলপ করতে পারি। নানা রকম কলকারখানা থাকবে, আমাদের এটা দরকার, আমাদের অন্যান্য অনেক রকম জিনিস থাকবে, সেটাও আমাদের দরকার, কিন্তু আমরা প্রকৃতিকে পলিউট করব না, প্রকৃতিকে আমরা বাঁচিয়েও আমরা এটা করতে পারি। সেটা যদি খুব কঠিন কাজ, খুব কঠিন কাজ। কাজটা কঠিন হতে পারে, কিন্তু এটা কিন্তু কঠিন নয়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমরা একটা বাড়ি করছি এবং আমরা হতে পারে যে এমন এক জায়গায় করলাম ওই যেগুলো পুকুরকে বুঝিয়ে করতে পারি বন্ধ করে, সেটা প্রকৃতিকে ধ্বংস করে করলাম। কিন্তু আমরা যে জায়গাটাতে করতে পারি সেখানে করে চারদিকে আমরা যদি আবার পরিবেশটাকে, ভারসাম্যটাকে বজায় রেখে দিতে পারি, তাহলে ঠিক আছে, কারণ আমাদেরও থাকতে হবে। এটা বোধহয় সত্যি বলা যতটা সোজা, করাটা বোধহয় ততটা সোজা নয়। আমরা করছি সব জায়গায়। শহরাঞ্চলে ধরুন একটা পুকুর রয়েছে, সেখানে বাড়ি বানাতে হবে, সেখানে মানুষের বসতির চাপ বাড়ছে, পুকুর বোঝানো ছাড়া উপায়টা কি? উপায় এই যে যদি আমরা তা করে দিই, পরে আমরা জল কোথা থেকে পাবো? আমাদের যে প্রকৃতি আমাদের যে জল দেয়, যেটা বৃষ্টির জল, সেটাকে ওয়াটার ক্যাচ, ওটাকে আমাদের প্রিজার্ভ করতে হয়, এবং সেটা যে রক্ষা করার, জল রক্ষা করার কিছুই থাকছে না, এবং আমরা এই জন্য এগুলোকে বাঁচাতে হচ্ছে হবে। যে এই যে শহর কেন্দ্রিক সভ্যতা, এটা বোধহয় একটা বিরাট কারণ, সবকিছু শহরকে চেপে। হ্যাঁ হ্যাঁ আপনি জানেন তো চেঙ্গিস খা শুধু শহর ধ্বংস করতো, হ্যাঁ উনি নিজে নোম্যাড ছিলেন বলে হ্যাঁ, উনি মনে করতেন যে শহর হচ্ছে সমস্ত কিছুর আবর্জনা, শহরকে ধ্বংস করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখন এটা যেরকম সত্যি, পাশাপাশি ধরুন এই কথা বলছি, এই যে ত্রিপুরাতে বাঁশ গাছ তৈরি, প্রচুর বাঁশ হয় তো, তার উপর অসংখ্য লোকের জীবিকা নির্ভরশীল। গ্রিন বেঞ্চ একটা ত্রিপুরা, মিজোরাম, এইসব জায়গায় ডিসিশন নিয়ে নিল কোনো গাছ কাটা চলবে না, ফলে লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেল। তারা কিন্তু জানে যে গাছকে কি করে রিসাইকেল করতে হয়, বাঁশকে। এখন আমার মনে হয় যে ভৌগোলিক অবস্থান অনুযায়ী তো এই ডিসিশন গুলো নেওয়া উচিত, এক একটা জায়গার প্রয়োজন অনুযায়ী। আমি বলবো কোনো জিনিসই যেটাকে আমরা বলি এক্সট্রিমে যাওয়া ভালো না। রাইট, উনি ঠিক বলেছেন। যেমন আমরা শহরগুলো মনে হচ্ছে অক্টোপাসের মধ্যে হাত বাড়িয়েছে গ্রামের দিকে, শহরের জমি জমায় দখল করছে, রিসোর্ট হাউসগুলো হচ্ছে। আপনি ভাবুন, হোটেল ডায়মন্ড হারবার রোড দিয়ে হোটেল এগিয়ে যাচ্ছে রাস্তা থেকে, জমি, চাষের জমি নষ্ট হচ্ছে, শুধু একটা কারণ, যেখানে মানুষ গিয়ে আনন্দ স্ফূর্তি করবে, স্বাচ্ছন্দ্য, কোনো দরকার নেই ওই আমন্ত্রণ। শহরের মধ্যে রাখো, শহরটাকে উঁচু করো, এরকম হতে পারে। এই কথাতে আমার মনে হয় গৌতমটা খুব ইম্পর্টেন্ট, কোনো জিনিসকেই এক্সট্রিমে নিয়ে যাওয়া ভালো নয়। উনি যেটা বলছেন ঠিক, প্রকৃতি বাঁচাও, এই ধারণাটাকেও খুব একেবারে এক্সট্রিমে নিয়ে যাওয়া বোধহয় ভালো নয়। কারণ এবং এখানে বোধহয় আদিবাসীদের কাছে অনেক কিছু শেখার আছে, পুরো তার কারণ তারা কিন্তু প্রকৃতির সন্তান, মানুষের প্রকৃতির কাছাকাছি থাকে। তারা দেখবেন যখন ফায়ারউডের জন্য গাছ ডালটা কাটে, তারা জানে কোন ডালটি কাটলে গাছটা নষ্ট হবে না। সবচেয়ে মজা, ভোরবেলা যখন ওরা সারাদিনের রান্না বাড়ার জন্য কাঠ সংগ্রহ করছে, তখন খুঁজে খুঁজে বেড়ায় যে আমি গাছ দেখলাম, ডাল কাটলাম, তা নয়, কোন ডালটা মরে যাবে, কোন ডালটা শুকিয়ে গেছে, সেই ডালটাই নিয়ে আসবে তারা। আজকে ওইটুকু দিয়ে রান্না হবে, এর বেশি আমি নয়, প্রয়োজন বাইরে। কিন্তু এখন তো শহরটা বেড়ে যাচ্ছে, শহরের লোকের চাহিদা আছে, সেইটা পূরণ করার জন্য যে শিক্ষাটা আদিবাসী পেয়েছে, সেই শিক্ষা কি আপনারা দিতে পারেন না? পারি, সেটাই তো দেওয়া দরকার। অবশ্যই আমাদের দরকার, তাই এবং আমরা পারি। প্রকৃতি বিজ্ঞানীরা তাই তো করবেন, অবশ্যই তাই করবে। বেশিরভাগ যে জঙ্গল ফরেস্ট যে ধ্বংস করা যারা করছে, তারা কিন্তু শহর থেকে আসছে, কন্ট্রাক্টরের লোক তারা যাচ্ছে, যে যারা অ্যাকচুয়ালি একদম না খেয়ে প্রায় ওভাবে আছে, তাদের আমরা দেখিনি। তাদের নিজস্ব আগুন জ্বালানোর জন্য যা দরকার সেইটুকু, তাও গাছপালা, যে মানে গাছের ডালপালা এই সমস্ত নিয়ে ওরা একটু আগুন জ্বালায় বা ওদের খাবার তৈরি করে, এছাড়া কিন্তু জঙ্গল কাটে না। যার জন্য এখন যে আমাদের কনসেপ্টটা এসছে বায়োস্ফিয়ার রিজার্ভ, তাতে যে জঙ্গলে যারা আদিবাসী বা জঙ্গলে যারা থাকার লোক, তাদেরও এই প্রকৃতির মধ্যে নেওয়া হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলাম না, প্রকৃতির মধ্যে নেওয়া হচ্ছে মানে যেমন আমরা স্যাংচুরি, ন্যাশনাল পার্কস নানা রকম হয়েছে, এবং এখন কনসেপ্ট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, যাতে যেমন আমরা জঙ্গলে মানুষজন যারা নাকি ওখানকার তাদের যে কালচার, তাদের আদিবাসী, তাদেরও ওর মধ্যে নেওয়া হচ্ছে, এবং বায়োস্ফিয়ার রিজার্ভের সেটাই হচ্ছে মানে
উল্লেখযোগ্য যে যেখানে যেভাবে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভটা তৈরি করছি। এইটা হচ্ছে আদি ঋষিদের কল্পনা, কিন্তু এটা বনের মধ্যে তখন যে শিক্ষা ব্যবস্থা বনের মধ্যে ঋষিদের সবকিছু জায়গাতেই, এবং গাছের নিচে যে পড়াশোনা রবীন্দ্রনাথ যেমন করেছিলেন। আর শান্তিনিকেতন কনসেপ্টটা তো এরকম ব্যাপার ছিল যে ছেলেমেয়েরা প্রকৃতির কাছে বসে প্রকৃতির কাছ থেকে শিখবে। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে, এবং ওখানে নেচার স্টাডি করানো হতো। হ্যাঁ, নেচার স্টাডি একটা সাবজেক্ট ছিল, প্রকৃতি পাঠ একটা বিশেষ বিষয় ছিল। এখন প্রকৃতি পাঠে বিভিন্ন রকম হতে পারে, কিন্তু আমাদের দেশে ওই বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় একদম স্কুল লেভেল থেকে ছোট ইয়ে থেকে রবীন্দ্রনাথ ইন্ট্রোডিউস করেছিলেন এই ব্যাপারগুলো। এবং ওনার যে কনসেপশন এখন যেটাকে করা হচ্ছে আদিবাসী গ্রামের মধ্যে, আমরা আদিবাসী বলছি, অরিজিনাল তো ওরাই, আমরাও আদিবাসী সেই অর্থে যে হ্যাঁ এই এখানে ছিলাম আমরা আদিবাসী থেকে। হ্যাঁ, কারণ ওদের যে গরম ধরন বিজ্ঞান মনুষ্য জাতি প্রজাতি ভাগ ভাগ করে দিয়ে এমন একটা অবস্থা করে দিয়েছে না, একটা বিভেদের সৃষ্টি করছে। এটা কি কিছুটা স্বাভাবিক নয় যে যত সভ্যতা এগোবে, সময় এগোবে, এই বিভেদটা তো আরো হবেই? মানে না, এটা স্বাভাবিক নয়, বরঞ্চ আরো ক্লোজ হবে। যেমন সন্দেশে আরেকটা বিভাগ আছে হাত পাকাবার আসর, তার মানে সেইখানে লিখে এঁকে তাকে বড় লেখকের মতো হতে হবে একদিন, মানে কিছু একটা দিতে হবে, দেশকেও দিক, জাতিকে দিক, বা কাগজকে দিক। এবং সন্দেশীটা একজন সন্দেশী হয়ে উঠলো, আমরা বলি এটা সন্দেশী হয়ে ওঠা। তেমনি প্রকৃতি পড়ুয়া মানে প্রকৃতিকে শুধু ভালোবাসা। সে কবে 1961 সালে প্রথম সন্দেশ এলো, তো তখন থেকে আমাদের আলোচনা হচ্ছে। আর 1962 সালের অক্টোবর থেকে প্রকৃতি পড়ুয়া দপ্তর হিসেবে নাম নিল। অধ্যাপক সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন যে শিশুদের মনে এমনভাবে হাজির করবে তোমার বিষয়টাকে যে ওদের মনে মনে জেগে ঔৎসুক্য জেগে ওঠে। তারপরে তাকে অনবরত তারা প্রশ্ন করে যাবে, প্রশ্ন করে তারা সত্যের মুখোমুখি হতে চাইবে। আবার আলোচনায় ফিরে যায়। আচ্ছা শক্তিবাবু, আপনি যে বললেন যে নতুন যে কনসেপ্ট ধারণা দিয়ে কাজ করা হচ্ছে, যে এক একটা জায়গাকে সংরক্ষিত করা হবে, সেখানকার জীবজন্তু এবং লোকাল যে আদিবাসী তারা তাদের নিজস্ব অবস্থানে নিজস্ব সংস্কৃতিকে বজায় রেখে থাকবে, এটা তো আপনাদের নতুন কনসেপ্ট। হ্যাঁ, আবার আমেরিকানরা বলছে ইউনিপোলার ওয়ার্ল্ড, এটা তো গন্ডগোলের ব্যাপার, সব একরকম হবে। সেটা এখন আমরা যত, সেটা কি সাম্রাজ্যবাদ বলছে? সাম্রাজ্যবাদ বলে ঠিক আমি সেটা বলবো না, ওটা ওদের দেশ, ওরা এমন ভাবে বলুক, কিন্তু ওরা তো আলটিমেটলি এসে আমাদের প্রকৃতি বাঁচানোর জন্য অনেক রকম জ্ঞান দিচ্ছে, এবং এই কথা ওরাও তো বলছে। এবং ওটা হয়তো এক ফোরামে বলছে, আরেক ফোরামে আমরা যখন নেচারের ফোরামে আসছি তখন কিন্তু ওরাও এটাকে মানে ব্যাক করছে। তো এর মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব যদি আমরা মনে করে নিই তাহলে দ্বন্দ্ব নিশ্চয়ই আছে, কিন্তু আমার মনে হয় যে এতে কোনো দ্বন্দ্ব নেই। এটা একেবারে মানে দ্বিধাহীনভাবে এটা আমরা ভাবতে পারি যে প্রকৃতির সাথে আমাদের থাকতেই হবে। আজকে ওরাও এই যে পশ্চিম ওয়ার্ল্ড, ওরা নিজেদের প্রকৃতি ধ্বংস করে এখন ওরা সারা পৃথিবীতে ওরাই তো প্রকৃতির বাঁচানোর কথা বলছে, এবং আমাদের ওরা শেখাচ্ছে যেখানে শিবালিক হিলস তো ওরাই কেটে দিয়ে চলে গেছিল, পরবর্তীকালে আমরা সেটা কন্টিনিউ করেছি। হ্যাঁ, আমরা এখন আমাদের নিজেদের প্রয়োজনে এখানে উনি যেটা একটু আগে বললেন না, যে সভ্যতায় এগোবার সঙ্গে সঙ্গে গ্রামের অথবা বনের মধ্যে যে মানুষেরা আছে, মানে বায়ো কনজারভেশনের কথা বললেন না, সমস্ত কিছু মিলিয়ে হবে। আমাদের কাজ হচ্ছে, মানে সভ্যতার কাজ হবে, যদি সত্যি সত্যি সভ্য কথাটা ব্যবহার করা হয় তাহলে হবে এই বর্তমানে প্রকৃতি সংরক্ষণের সঙ্গে সঙ্গে তাদের কাজ যা হবে। তার মানে এই নয় আমরা যে সুখ সুবিধাগুলো পাই, এই আলো সুইচ আলো জ্বললো, আমাদের ময়লা পরিষ্কার করার ব্যাপারগুলো তাদের থাকবে না, তাদেরও থাকবে। সেইখানে এমনভাবে থাকবে যে প্রকৃতির কোনো কিছু নষ্ট হবে না। একেবারে মাটির ঘাস থেকে শুরু করে বিশাল গাছ, যেটাই বলছিল খুব কঠিন। হ্যাঁ, আমাকে একবার বিসমিল্লাহ খান সাহেব উস্তাদজি বলেছিলেন, আমি খান সাহেব বলছি গৌতম কি হচ্ছে বলতো সারা পৃথিবী? বলে আমার কাছে উত্তর রয়েছে, এই যে সুইচ টিপলে আলো জ্বলবে, কিন্তু যদি সুরেল আদমি সে সুইচ টিপ না হয়, সুইচ টিপলে আলো জ্বলবে না। আমার বন্ধু মজা করে বলতো যে বাচ্চাকে জিজ্ঞেস করলো মাছ কোথায় থাকে রে, বলে ঝোলে। মাছ দেখেনি। এটাই মানে সত্যি মাছ কোথায় থাকে, ফুল কি করে ফোটে, এই জিনিসটা যদি একটু প্রকৃতিকে ভালোবাসতে শেখানো, আমার এটাই খুব প্রয়োজন। ঔৎসুক্য জাগিয়ে তোলা। অধ্যাপক সত্যেন বসুর কথাটা বলছিলাম না, একটু আগে বলছিলাম, উনি বলেছিলেন এটা, উনি লিখে আমাকে বলেছেন লিখে দেবেন, এটা আছে আমার কাছে সেরকম তৈরি আছে। উনি একবার বলেছিলেন যে তোরা প্রকৃতিকে নিয়ে ঠাট্টা করিস, আসলে প্রকৃতিটা কি সেইটা শিখে নে, ওদের শেখা প্রকৃতিটা কি। তখন আমরা বলেছিলাম যে আপনি বলুন। উনি বলেছিলেন প্রকৃতি হচ্ছে পাওয়ার, উনি পদার্থবিজ্ঞান, ওনার মাস্টারমশাই এটা হবেন। প্রকৃতি হচ্ছে পাওয়ার which creates and regulates the universe.
কেমন সবকিছুর উৎস। হ্যাঁ, প্রকৃতিটা এই শক্তিটা, এইটা যেমাত্র তোরা বোঝাতে পারবি ছেলে মেয়েদের, তখনই বলবে। উনি বলেছিলেন যে কথাটা, এরপরে সেটা উনি করতে পারেন। উনি বলছেন আগে একটা বাড়ি করার আগে একটা গাড়ি করব, যেখানে গ্রামে গ্রামে গিয়ে এই কথাগুলো যেগুলো আমরা এখানে এতক্ষণ আলোচনা করলাম, প্রকৃতির বাইরে আমরা যেতে পারবো না, হ্যাঁ। প্রকৃতির মধ্যে আমরা বাস করি, প্রকৃতির মধ্যে অনেক বাস করি। বিতর্ক রয়েছে সমস্ত নতুন হ্যাঁ। নতুন প্রকল্প নিয়ে, হ্যাঁ। কিন্তু প্রকৃতির মধ্যে থাকতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে। আজকে এখানে শেষ, ধন্যবাদ।